শেখ হাসিনার ফেরানোর দাবিতে তারেক রহমান সরকারের কূটনৈতিক চাপ কি দিল্লিকে অস্বস্তিতে ফেলেছে? বিভেদের রাজনীতি, দলের মধ্যে বিভাজন এবং দখলের রাজনীতি, এইটা যত বাড়বে ততই বাংলাদেশ আরও পিছিয়ে পড়বে। বিএনপি সরকারের প্রথম 100 দিনের কাজের সঠিক মূল্যায়ন কীরকম? কোন পথে চলেছে বিএনপি সরকার? বাংলাদেশে বিএনপি ক্ষমতায় এসে ফিরেছিল প্রায় এক বিরাট প্রত্যাশার ঢেউ নিয়ে, কিন্তু 100 দিনের মাথায় প্রশ্নটা এখন আরও কঠিন। তারেক রহমানের সরকার কি সত্যি মানুষের হাতে স্বস্তি পৌঁছে দিতে পেরেছেন? যে পরিবার কার্ড নিয়ে এত কথা, যে কৃষি মকুবের ঘোষণা করে স্কুলে খাবারের পরিকল্পনা, এ কি শুধুই ঘোষণা ছিল? মাঠে এর বড় প্রভাব পড়েছে, মানে গ্রাম বাংলার বাংলাদেশের মানুষের ওপর, বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে কি এর প্রভাব পড়েছে? আর সবচেয়ে বড় যে প্রশ্ন, ভারতের সঙ্গে সম্পর্ক, আগের চেয়ে এই সম্পর্ক কি এখন আরও সহজ সরল না আরও জটিল হয়েছে? শেখ হাসিনার ফেরানোর দাবিতে তারেক রহমান সরকারের কূটনৈতিক চাপ কি দিল্লিকে অস্বস্তিতে ফেলেছে? স্থানীয় রাজনীতি থেকে অর্থনীতি, শিক্ষা থেকে কূটনীতি, বিএনপি সরকারের প্রথম 100 দিনের কাজের সঠিক মূল্যায়ন কীরকম? কোন পথে চলেছে বিএনপি সরকার? এই নিয়েই আজকে আমাদের আলোচনা। প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে অন্যান্য দিনের মতো আজকে আমি শীর্ষেন্দু। কোন পথে চলেছে বিএনপি সরকার? আচ্ছা বলুন তো, বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি সরকার ক্ষমতায় এসেছিল, সেটা সবাই জানি এক অদ্ভুত সময়। একদিকে শেখ হাসিনা পতন এবং পরবর্তী রাজনৈতিক শূন্যতা, অন্যদিকে ছাত্র আন্দোলনের স্মৃতি, প্রশাসনের উপর অবিশ্বাস্য চাপ, বাজার অর্থনীতির চাপ, আন্তর্জাতিক স্তরে ভারত, চীন, পাকিস্তান, এই কূটনৈতিক টানাপোড়েন। আল জাজিরা থেকে গার্ডিয়ানের রিপোর্ট বলছে 2026 সালের ফেব্রুয়ারিতে তারেক রহমান বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। বিএনপি সরকারের প্রথম 2 দশক পরে ক্ষমতায় ফেরে। বিএনপির প্রায় 2 দশক পরে এই যে নতুন সরকারের ক্ষমতায় ফেরা, নতুন সরকারের সামনে শুরু হয়েছিল এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জ ছিল আইন শৃঙ্খলা, যেটা প্রায় ভেঙে পড়েছিল, যেখানে খুন, রাহাজানি, নারী নির্যাতন কিছুই বাকি ছিল না, মূল্যবৃদ্ধি, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং ভারতের মতন প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক টানাপোড়েনের বিষয়টি। কিন্তু 100 দিনের পর ছবিটা কি কিছুটা পরিবর্তন হয়েছে? কিছু কাজ কি জনপ্রিয় হয়েছে? সরকারের কিছু সিদ্ধান্ত কি পাল্টেছে? কোন কাজগুলি জনপ্রিয়তা পেয়েছে? প্রথমেই আসবে পরিবার কার্ড। ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছিলেন, যার লক্ষ্য ছিল নিম্ন আয়ের পরিবার, বিশেষ করে মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার, টাকা মোবাইল ওয়ালেটের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া। বাংলাদেশের মতন দেশে, যেখানে বাজার দর মানুষের বড় চিন্তা, দ্রব্যমূল্য ভয়ঙ্কর বাড়ে, সেখানে এই কর্মসূচি নতুন করে আলোড়ন তৈরি করল। আমরা ভারত বা পশ্চিমবঙ্গে এরকম একাধিক কর্মসূচির বহু নিদর্শন আগে পেয়েছি, কিন্তু বাংলাদেশের মতন একটা দেশে, যেখানে নানাভাবে নানা অভিযোগ সামনে এসছে বারবার, সেখানে এমন পদক্ষেপ নিঃসন্দেহে নতুন সরকারের কাছে একটা বড় ট্রাম্প কার্ড হয়ে উঠেছিল। আর এখানেই দ্বিতীয় পদক্ষেপ, যে কৃষি ঋণ মকুব, কৃষক কার্ড, খাল সংস্কার। ডেইলি স্টারের একাধিক প্রতিবেদন প্রমাণ করেছে এই 1 মাসের মধ্যে সরকার যে বিপুল ঋণ মকুবের পথে হেঁটেছে। পরিবার কার্ড, ধর্মীয় নেতাদের সম্মেলন এবং সর্বোপরি সবথেকে বড় কথা, খাল পুনরুদ্ধার, এক ঐতিহাসিক পদক্ষেপ। গ্রাম বাংলায় যে ধরনের ঘোষণা, এ ধরনের উদ্যোগ কয়েক বছর পর, কৃষকদের থেকে শুরু করে মন্দির, মসজিদ, সর্বত্র, সমাজের সর্বত্র, সব স্তরের মানুষের কাছে এই একাধিক পদক্ষেপ, এই জল নিকাশির ব্যবস্থা, এই কৃষিক্ষেত্রে জল আনার পদক্ষেপ নিঃসন্দেহে এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে। মানুষের দৈনন্দিন জীবনে এমন পদক্ষেপ হয়তো মানুষ আশা করেছিলেন তারেক রহমান সরকারের বা নতুন কোনো সরকারের কাছ থেকে। সেই জায়গাটাই, সেই শূন্যতাই হয়তো পূরণ পেরেছেন বর্তমান বিএনপি প্রধানমন্ত্রী। 3 নম্বর বড় জায়গা, মানে শিক্ষা। যে কোনো সমাজের, যে কোনো জায়গার, যে কোনো দেশের, যে কোনো রাষ্ট্রের
কাঠামো এগিয়ে চলার অন্যতম মাপকাঠি শিক্ষা। বিডি নিউজ 24 জানাচ্ছে, সরকারের শিক্ষা খাতে ধাপে ধাপে জিডিপি 5% তোলার কথা বলেছেন। 43টি শিক্ষাক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এর সঙ্গে প্রাথমিক স্কুলে খাবার, ইউনিফর্ম, কারিগরি শিক্ষা, ডিজিটাল ক্লাসরুম সব রকম পরিকল্পনা রয়েছে। এক কথায় এক জনপ্রিয় পদক্ষেপ। দেশের নানা প্রান্তে শিক্ষা কাঠামোকে আরও মজবুত করতে নতুন সরকারের এক ঐতিহাসিক জনপ্রিয় পদক্ষেপ। কেন জনপ্রিয়? তার অন্যতম কারণ সরাসরি ঘরের ভেতরে ঢোকা। পরিবার কার্ড মানে রান্নাঘরে পৌঁছানো, কৃষি ঋণ মানে জমিতে পৌঁছানো, স্কুলে খাবার মানে পরিবারের ছোট্ট ছোট্ট সন্তানদের পেটে ভাত তুলে দেওয়া। মানুষের সহানুভূতির হাত, মানুষের আশীর্বাদের হাত স্বাভাবিকভাবে পড়তে শুরু করেছে বর্তমান সরকারের দিকে। আমাদের এই আলোচনার একটু পেছনে ফিরতে হয়, তাহলে বোধহয় কেন এই বিষয়গুলো জনপ্রিয় হয়েছে আমরা বলতে পারি। দেখুন, বাংলাদেশে বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল। 2001 থেকে 2006 বিএনপির আমলে একাধিক দুর্নীতি সামনে এসছে, দলীয়করণ, প্রশাসনিক চাপ, এমন অভিযোগ আজও বাংলাদেশের রাজনীতিতে বারবার ফিরে আসে। তার ওপর 2024-এর গণ আন্দোলন, শেখ হাসিনার পতন, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, তারপর এক নির্বাচন, শান্তিপূর্ণ রক্তপাতহীন নির্বাচন। যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ছেন, একাধিক দুর্নীতি, হাসিনা সরকারের বিরুদ্ধে, তার মন্ত্রী আমলাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতি, এমন পরিস্থিতিতে এই একটা শান্তিপূর্ণ নির্বাচন এবং বিপুল মানুষের রায় নিয়ে ক্ষমতায় আসা। 2026-এর এই নির্বাচনের জয় বিএনপি শুধু ভোটের জয় নয়, এই জয় ছিল বিএনপির অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে, বিএনপির এগিয়ে চলার ক্ষেত্রে, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের পথ চলা প্রতিষ্ঠা করার জন্য মানুষের রায়। রাজনৈতিকভাবে নিজেকে, নিজের দলকে প্রতিষ্ঠা করার ক্ষমতা। দ্য গার্ডিয়ানের রিপোর্ট বলছে, তারেক রহমানের নির্বাচনের আগে পরিষ্কার রাজনীতি এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কথা বলেছিলেন। তিনি প্রকাশ্যে জনসভায় বারবার বলেছিলেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন। ক্ষমতায় আসার পর এই পরীক্ষাটাই বোধহয় বড় চ্যালেঞ্জ। সত্যিই কি বাংলাদেশে দুর্নীতিমুক্ত সরকার গড়ে উঠেছে? দুর্নীতিমুক্ত রাজনীতি চলছে? প্রশ্নটা এখানে। এই বড় চ্যালেঞ্জ সত্যিকে মোকাবিলা করা সম্ভব হয়েছে? প্রথম চ্যালেঞ্জ অর্থনীতি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট আমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করি, সাম্প্রতিক সময়ের এই রিপোর্ট বলছে বিএনপি সরকারের প্রথম বাজেটেই হবে বড় পরীক্ষা। কারণ মূল্যবৃদ্ধি এখন চাপের জায়গায় প্রতিটি মানুষের ঘরের মধ্যে ঢুকে পড়েছে। ঋণের বোঝা $113 বিলিয়ন বেশি। সরকারি বেসরকারি বহু ক্ষেত্রে বহু বছর ধরে ঋণ চলছে। অর্থাৎ পরিবার কার্ড জনপ্রিয় হতে পারে, কিন্তু স্থায়ী সমাধান কি? ভাতার রাজনীতি সত্যি কি স্থায়ী সমাধান? রপ্তানি, বিনিয়োগ, কাজ পাওয়া, এই সর্বক্ষেত্রে মূল্যবৃদ্ধি, দুর্নীতি একটা বড় ইস্যু হয়ে উঠছে। দ্বিতীয় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা এবং অবশ্যই স্থানীয় রাজনীতি। ক্ষমতায় আসার পর বিএনপির বড় পরীক্ষা ছিল দলীয় মাঠ পর্যায়ের এই যে প্রভাব, এটা কমানো। কারণ বাংলাদেশ সরকারের বদল মানে স্থানীয় স্তরে দখল, পাল্টা দখল, প্রভাব বিস্তার, এসবই অভিযোগ উঠতে শুরু করে নানাভাবে। 100 দিনের এই নতুন সরকার নিজের দলের কর্মীদের যদি নিয়ন্ত্রণে না রাখতে পারে, তাহলে নতুন রাজনীতি দুর্বল হয়ে পড়বে। বারবার অভিযোগ উঠছে পাল্টা দখল। এক দল দখল করছে, আরেক দল দখল চলে যাচ্ছে। এই যে বিভেদের রাজনীতি, দলের মধ্যে বিভাজন এবং দখলের রাজনীতি, এইটা যত বাড়বে ততই বাংলাদেশ আরও পিছিয়ে পড়বে, আরও সমস্যায় পড়বে। এই সমস্যা শুধু বাংলাদেশের বয়স্ক প্রবীণ নাগরিকদের নয়, এই সমস্যা তরুণ প্রজন্মর ওপর আরও বেশি করে পড়বে। তাদের এই যে প্রভাব, এই যে পরিবর্তনের যে ফল, তারা যেমন বিপদগ্রস্ত হবে, তেমন শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়লে তাদের আরও চাপ বাড়বে। ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের তরুণদের প্রত্যাশা ছিল খুব বেশি, যে বিভিন্ন প্রতিবেদন বলছে নতুন সরকারের কাছে
ছাত্রদের প্রথম বড় প্রত্যাশা ছিল তারা শিক্ষা ব্যবস্থাকে মানবিক করবে, নিরাপত্তা মত প্রকাশের স্বাধীনতার পক্ষে সওয়াল করবে। স্কুল কলেজে খাবার দিলে এটা হবে না, এটা হবে রাজনৈতিক ক্যাম্পাসকে দূরে সরিয়ে রাখতে হবে বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয়ে রাজনীতি প্রবেশের পথে বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয় এবং চাকরির ক্ষেত্রকে রাজনীতি মুক্ত করতে হবে। সত্যি কি এই কাজগুলো সফল হয়েছে? এই প্রশ্ন বার উঠছে। আর চতুর্থ সবচেয়ে বড় স্পর্শকাতর বিষয় ভারত বাংলাদেশ সম্পর্ক। এখানে এই ছবিটা আরও জটিল। বিএনপি নির্বাচনের আগে বাংলাদেশ ফার্স্ট নীতি সামনে এনেছিল। দ্য গার্ডিয়ান, বিজনেস স্ট্যান্ডার্ডের মতন বিভিন্ন সংবাদ মাধ্যমে বিশ্লেষণ করা হচ্ছে এই নীতি সার্বভৌমত্ব, নিরাপত্তা, জনস্বার্থকে অগ্রাধিকার দেয়। বিশেষজ্ঞরা এখানেই বলছেন এই পরিবর্তন করতে হবে ধীরে ধীরে, কোনো ঝাঁকুনি দিয়ে নয়, কারণ এর এক সুদূর প্রসারী ফল রয়েছে। এর সুফল যদি ভোগ করতে হয় তাহলে ধীরে ধীরে এই পরিবর্তন দরকার। কিন্তু ভারতের সবচেয়ে বড় অস্বস্তি শেখ হাসিনার ভারতে উপস্থিতি। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন বলছে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের বিদেশমন্ত্রী ভারত সফরে গিয়ে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলেছিলেন। এটাই নতুন সরকারের কূটনৈতিক চাপ, প্রথম ভারতের ওপর কূটনৈতিক চাপ। ভারতের জন্য বিষয়টা কিন্তু সহজ নয়, এটা আমাদের সব সময় মনে রাখতে হবে। দুই দেশের কূটনীতিকরা সব সময় এটা মনে রাখছে। শেখ হাসিনা মানে আমাদের দেশে ভারতে আশ্রয় রয়েছেন, কূটনৈতিক আশ্রয় রয়েছেন। তাকে ফেরত দেওয়া মানে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক সহজ হবে, একই সঙ্গে ভারত তার নিজের মিত্রকে ছেড়ে দেবে, এই বার্তাও যাবে। অর্থাৎ ভারত বন্ধুর সঙ্গে বন্ধুত্ব রাখতে পারে না, বন্ধুর বিপদের সময় পাশে দাঁড়াতে পারে না, এমন একটা বার্তাও তৈরি হবে। যে কোনো মানুষকে ভারত বারবার চন্ত রেখেছেন, যারা ভারতে আশ্রয় চায় ভারত কোনো দিন তাদের ফিরিয়ে দেয় না। দলাই লামাও ভারতে রয়েছেন, আর সেখানে যদি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হয়, ভারত এবং আওয়ামী লীগের যে প্রাচীনতম বন্ধুত্বের সম্পর্ক, সেখানে একটি আঘাত নিশ্চয়ই আসবে। ভারতের বন্ধুত্বের বার্তা নিশ্চয়ই আঘাতপ্রাপ্ত হবে। আবার যদি ফিরিয়ে না দেয় তাহলেও ভারত এবং নতুন বাংলাদেশ সরকারের মধ্যে টানাপোড়েন শুরু হবে, ভারত বিরোধী রাজনৈতিক জিগির তোলা শুরু হবে। তার উপর একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই রয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর চীনে যেতে চাইপারেন। ভারতের আমন্ত্রণ সত্ত্বেও বেজিং প্রথম গন্তব্য হলে দিল্লি নিশ্চয়ই তা সহজভাবে নেবে না। ঢাকা বেজিং এই ত্রিভুজ সম্পর্ক বড্ড জটিল। দিল্লি এবং বেজিংয়ের সম্পর্ক যে একটা শীতলতার মধ্যে রয়েছে, সেটা তো দিনের আলোর মতন স্পষ্ট। এখানে বেজিংয়ের অবস্থান, এখানে দিল্লির অবস্থান সবসময় গুরুত্বপূর্ণ। এই দিল্লি এবং বেজিংকে সন্তুষ্ট রেখে বাংলাদেশকে এগোতে হবে, তারেক রহমান সরকারকে এগোতে হবে। নিঃসন্দেহে এটা ঢাকার কাছে একটা বড় চ্যালেঞ্জ মোকাবিলার জায়গা। 100 দিনের যে এই পরিকল্পনা, 100 দিনের যে সরকারের কাছে এই প্রতিবেশী ইসলামাবাদ, প্রতিবেশী দিল্লি এবং প্রতিবেশী বেজিং, এই তিনজনকে একসঙ্গে সন্তুষ্ট করে এগোনো নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। তাহলে 100 দিনের সরকারের মূল্যায়ন কি বলছে, 100 দিন কি ঘটেছে, এটাও তো ভাবতে হবে আমাদের। ফ্যাক্ট বলছে তারেক রহমান সরকার নিষ্ক্রিয় নয়। পরিবার কার্ড, কৃষি ঋণ, স্কুলে খাবার, শিক্ষা বরাদ্দ, প্রশাসনিক পরিকল্পনা, এই সব তারা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে চলেছে। ডেইলি স্টার এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মতন রিপোর্ট বলছে, স্পষ্ট লিখিত রিপোর্ট বলছে 60 দিনে 60টি উদ্যোগ, 120 দিনের পরিকল্পনার কথা উঠে এসেছে। কিন্তু ফ্যাক্ট এটাও বলছে প্রথম 100 দিনের জনপ্রিয় ঘোষণা আর দীর্ঘমেয়াদী শাসন ক্ষমতা এক জিনিস নয়। বাজার যদি না নামে, কাজ যদি না বাড়ে, দলীয় দাপট যদি না কমে, আর ভারতের সঙ্গে সম্পর্ক যদি শেখ হাসিনাতেই আটকে যায়, তাহলে এই সরকারের জনপ্রিয়তা হু হু করে পড়বে, যেন খাদের তলানিতে চলে যেতে পারে। বাংলাদেশে বিএনপি সরকার ফিরেছে একটা বড় প্রত্যাশা নিয়ে। হাসিনা সরকারের ভয়ঙ্কর দুর্বলতা,
ভয়ঙ্কর ব্যর্থতা, ভয়ঙ্কর দুর্নীতি, ইউনূস আমলের একাধিক খুন রাহাজানি, এই সব কিছুর পর যে বিপুল প্রত্যাশা জন্মেছে এই বর্তমান সরকারের ওপর, এই প্রত্যাশা কি নীতি বদলে দেবে নাকি হতাশার জায়গা তৈরি করবে? প্রশ্ন এটাই। আর শেষে একটা কথা তো অবশ্যই বলতে হয়, ঘোষণা সরকারকে জনপ্রিয় করে কিন্তু কাজ সরকারকে টেকায়। কোনো ভারত, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ যেখানেই হোক, ভোটে ক্ষমতায় জেতার আগে, ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম ঘোষণা করে, বিভিন্ন প্রতিশ্রুতি দেয়। সেই প্রতিশ্রুতি পালন করতে হবে। পালন না করলে একটা সময় মানুষ তাকে প্রত্যাখ্যান করবে। এমন বহু নজির, বহু নিদর্শন পশ্চিমবঙ্গ ভারতে রয়েছে, ভারতে হয়ে চলেছে। পশ্চিমবঙ্গ জলজ্যান্ত উদাহরণ হিসেবে তো উঠেই আসে। তারেক রহমানের 100 দিনের পরীক্ষা তো এটাই। প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তিনি অনেক ঘোষণা করেছেন, কিন্তু তা পূরণ করতে হবে। সরকারকে টিকিয়ে রাখতে গেলে তা পূরণ করতে হবে, মানুষকে সুবিধা দিতে হবে। 100 দিনের এই চ্যালেঞ্জ কি তারেক রহমান নিতে পারবেন? আগামী 100 দিন বুঝিয়ে দেবে, প্রমাণ করবে এই গত 100 দিন ঠিক সঠিক পথে কি বিএনপি সরকার।